এইচএসসি 27 ব্যাচ আজকের দিনে দাঁড়ায় থেকে তুমি যদি এইচএসসি পরীক্ষার কথা চিন্তা করো, তোমার কি ভালো লাগে নাকি তোমার ভয় লাগে? তোমার কি কনফিডেন্ট লাগে যে আমি যেই প্রিপারেশন নিচ্ছি এইটা ইনাফ, এইভাবে প্রিপারেশন নিলেই হবে, নাকি তোমার ভয় লাগে যে আমার গ্যাপ পড়ে গেছে, আমার সামনে এত সিলেবাস বাকি, পরীক্ষা আগে আসতেছে, আমি মনে হয় পারবো না? তোমার কি ভয় করে নাকি তুমি কনফিডেন্ট হও? আমার বিশ্বাস 90% স্টুডেন্ট শিক্ষার্থী তোমরা এখন ভয়ে ভুগতেছো। পরীক্ষা কখন হবে, ডিসেম্বরে নাকি এসএসসি, আমাদের এইচএসসি কখন হবে, আগে হবে নাকি পরে হবে, অনেক চিন্তা ভাবনা, অনেক ভয়। আমি তোমাকে পারভেজ ভাইয়া এই কথাটা দিতে পারতেছি। এই ভিডিওতে তোমাদের সাথে আমি যেই কথাগুলো শেয়ার করব, গাইডলাইনগুলো তোমাকে দিব, তুমি যদি ভাইয়া এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে এগুলো তোমার লাইফে অ্যাপ্লাই করতে পারো, আই ক্যান গ্যারান্টি তুমি এইচএসসি পরীক্ষা দিয়ে এসে আমাকে থ্যাংক ইউ দিবা। তুমি এইচএসসি পরীক্ষা দিয়ে এসে বলবা, ভাগ্যিস ভাইয়া আমি আপনার কথাগুলো শুনছিলাম। আমি যখন ভার্সিটি থেকে বের হই, মেট্রোতে উঠি, চা খাই, প্রচুর শিক্ষার্থী আমার কাছে এসে বলে, ভাই সেদিন আপনার কথাটা শুনছিলাম জন্য আজকে আমি এই অবস্থায় আছি, আজকে আমি এইচএসসি পরীক্ষাটা ভালো দিছি, আজকে আমি বুয়েটে পড়তেছি। আমি চাই তোমার জীবনে এই পরিবর্তনটা আমি ইনশাল্লাহ নিয়ে আসবো, এবং তোমার থেকে আমার একটাই দাবি, ভিডিওটা একটু ভালো করে দেখবা এবং যে কথাগুলো বলতেছি এগুলো একটু তোমার লাইফে অ্যাপ্লাই করার চেষ্টা করবা। আর কোনো আমার এখানে স্বার্থ নাই। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের পারভেজ ভাই। আমি বিগত অনেক বছর ধরে শিক্ষার্থীদের মেন্টরিং করে আসতেছি, কাউন্সিলিং করতেছি, গাইডলাইন দিতেছি, ফিজিক্স কোর্স করাচ্ছি, ফিজিক্স পড়াচ্ছি, অনেক কিছু পড়াচ্ছি। তবে আজকে আমি আসছি এইচএসসি 27 ব্যাচের জন্য। তোমাদের এই অবস্থা থেকে তুমি কি মেন্টাল ট্যাকটিক ফলো করবা, তোমার রুটিন কীরকম হওয়া উচিত, তোমার কীভাবে পড়াশোনা করতে হবে, ওভারঅল কি করলে তুমি সামনের এইচএসসি পরীক্ষা যখনই হোক 6 মাসের মধ্যে তুমি নিজেকে চেঞ্জ করে ফেলতে পারবা। 6 মাসের মধ্যে যেই অবস্থান থেকে আসো সেই অবস্থান থেকে তুমি আরো বেটার পজিশনে যেতে পারবা এবং ওভারঅল এই এইচএসসি এবং পরবর্তীতে অ্যাডমিশন পরীক্ষায় দারুণ একটা রেজাল্ট আনতে পারবা। সেই টিপস এবং সেই হ্যাকসগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। অ্যাজ এ বড় ভাই, অ্যাজ এ সিনিয়র তোমাদেরকে আমি গাইড করতে আসছি, এবং আমি চাই এই ভিডিও যখন দেখতেছো সব কিছু অবশ্যই নিজের ডেইলি রুটিনে আজকে থেকে, নট কালকে থেকে, আজকে থেকে অ্যাপ্লাই করবা, এবং একটা কমেন্ট করে দাও ডে 1, যেন আমি বুঝতে পারি কয়জন কয়জন আমার কথা শুনে তোমার লাইফে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করতেছো। তোমাকেও এটা তোমাকে ডেইলি রিমাইন্ডার দিবে যে হ্যাঁ, আমি এই ওয়াদাটা করে আসছি, এটা আমার লাইফে অ্যাপ্লাই করতে হবে। এইটুকু গ্যারান্টি দিতে পারি। অ্যাপ্লাই করলে লাভের লাভ তো আছেই, লস একটাও হবে না। সো ওয়াই নট? প্রথমতই আমি বলতেছি, তুমি যদি 27 বছর শিক্ষার্থী হও, তোমার এখন কোন পজিশনে দাঁড়ায় আসো, তোমার কোন পজিশনে যাইতে হবে, এই পুরা রাস্তাটা তোমার চিন্তা হবে। সময় হাতে অনেক কম, এই অল্প সময়ে তোমার একটা হিউজ সিলেবাস কভার করতে হবে। একটা খুবই সহজ একটা অ্যানালজি নেই। ধরো তুমি একটা মোটরসাইকেল নিয়ে তুমি একটা কোনো ডেস্টিনেশনে যাইতে চাচ্ছ, এখন মাঝপথে আসো, তোমার পর্যাপ্ত পরিমাণ তেল নাই, এমনি এখন তেলের সংকট আমাদের দেশে। তো তোমার এটাও বুঝতে হবে তুমি কতটুকু পথ পাড়ি দিয়ে আসছো, এবং এটাও বুঝতে হবে সামনে কতটুকু পথ আছে। ফুল প্ল্যানিংটা করে তুমি দেখতে পারবা যে ঠিক আছে, এই পরিমাণ তেল আছে, তাহলে আমার এত স্পিডে এইভাবে হয়ে যাইতে হবে, এতটুকু পথ পাড়ি করে ফেলছি আমি, এতটুকু তেল আমার খরচ হয়ে গেছে। তো তোমার শুধু ফিউচারের কথা চিন্তা করলেই হবে না, তোমার প্রিভিয়াসলি কি কি জিনিস করছো সেটাও চিন্তা ভাবনা করতে হবে। 27 বছরের ক্ষেত্রেও জিনিসটা সিমিলার। তুমি আজকে এই ভিডিও যখন দেখতেছো, ভিডিও শেষ করেই ভাইয়া তুমি 2টা রাফ খাতা বানাবা। এমন না ফুল খাতা হইতে হবে, 3-4টা পেজ মিলে একটা খাতা হইলেও হবে। খাতা থেকে পৃষ্ঠা ছেড়ে 2টা আলাদা আলাদা তুমি নোট বানাবা, রাফ খাতা বানাবা। এই রাফ খাতাগুলো কি কি? প্রথম যে নোট খাতাটা, প্রথম যে রাফ খাতাটা, এইটা হবে তোমার কি কি কমপ্লিট হইছে, তুমি উপরে লিখবা সুন্দর মতো কমপ্লিটেড। এবং এরপরে আরেকটা খাতা হবে যেখানে তোমার কোনটা কোনটা বাকি আছে, কোনটা কোনটা গ্যাপ আছে, তুমি লিখবা গ্যাপ। ওকে? আচ্ছা, প্রথমে তুমি দেখো তোমার সব প্রত্যেকটা সাবজেক্ট, বাংলা থেকে শুরু করে আইসিটি পর্যন্ত, বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি, এভরিথিং, সব কিছু তুমি প্রথমে কমপ্লিটেড কি কি জিনিস তুমি পড়ে ফেলছো, প্রত্যেকটা অধ্যায়, তুমি প্রত্যেকটা অধ্যায়ের নাম লিখবা যেগুলো তোমার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? সাবজেক্ট ফিজিক্সে যেগুলো তোমার কমপ্লিট হয়েছে, যেগুলো যেগুলো কমপ্লিট হয় নাই, যেগুলো যেগুলো তোমার বাকি আছে, যেমন কথার কথা ধরে নাও আমি কণিক অধ্যায়টা পড়ছি, হ্যাঁ, এখন তোমরা তো কেবল ফার্স্ট ইয়ারের দিকে আসো, তাই তো? ধরো আমি বলতেছি যে কথার কথা আমি ধরো নিউটনীয় বলবিদ্যা পড়ছি, নিউটনীয় বলবিদ্যা আমার প্র্যাকটিস হয় নাই। মনে রাখবা একটা চ্যাপ্টারে, বিশেষ করে ফিজিক্স, তারপরে ম্যাথ, কেমিস্ট্রি, সায়েন্সের গুলায় তোমার পড়ার পাশাপাশি সেলস স্টাডি অর্থাৎ প্র্যাকটিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই তো? বায়োলজির ক্ষেত্রে এটা তোমার টেস্ট পেপার সলভিং, কোশ্চেন ব্যাংক সলভিং এগুলো। তো তোমার প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেকটা চ্যাপ্টারে 2টা পার্ট থাকে। এজন্য তোমার খালি ক্লাস দেখে পড়ে ফেলছো তাহলেই শেষ হয়ে গেল এমন না। তাহলে কিন্তু কমপ্লিটেড না। কমপ্লিটেড মানে কি? মানে তুমি ওটা ক্লাস দেখছো অ্যান্ড তুমি ওইটা প্র্যাকটিসও করে ফেলছো। টেস্ট পেপার প্র্যাকটিস করছো, মূল বই প্র্যাকটিস করছো, সময় যদি হাতে থাকে তুমি কোশ্চেন ব্যাংকও হয়তো বা কিছু একটা দেখছো। স্টুডেন্ট ওয়াইজ ভ্যারি করে এটা, কতটুকু প্র্যাকটিস তুমি করবা। সো 2টা পার্ট থাকে, প্রিপারেশন অ্যান্ড নিজের সেলফ স্টাডি। সো তোমার দেখতে হবে যদি তোমার 2টাই হয়ে যায় কোনো একটা চ্যাপ্টারে তাহলে ওই চ্যাপ্টার তোমার কমপ্লিট হয়েছে। যদি না হয় তাহলে খুব সুন্দর মতো ভাই হয় নাই। অনেকগুলো চ্যাপ্টার আছে পার্শিয়াল হয়েছে, যেমন নিউটনের বলবিদ্যা আমি ক্লাস করছি, আমি প্র্যাকটিস করি নাই, তাহলে ওটা কি কমপ্লিটে থাকবে? কমপ্লিটে তুমি এটা লিখতে পারো নিউটনের বলবিদ্যা থিওরি, তোমার থিওরি দেখা হয়েছে, প্র্যাকটিস হয় নাই। গ্যাপের ক্ষেত্রে তুমি লিখে রাখবা তাহলে এই যে এই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের প্র্যাকটিসটা আমার বাকি, বুঝছো? তোমার এই ফুল তোমার মাথার মধ্যে থাকতে হবে কি হয়েছে কি হয় নাই। নিউটনের বলবিদ্যা এটা আমার থিওরি হয়ে গেছে, তুমি থিওরির পাশে লিখে রাখো যে এটা এটা হয়ে গেছে, কিন্তু এটা প্র্যাকটিসটা হয়নি। প্রত্যেকটা খালি চ্যাপ্টারই লিখলে হবে না, চ্যাপ্টারের কি হয়েছে কি হয় না এটা তোমার লিখে রাখতে হবে। এই জন্য আমি 3-4টা পৃষ্ঠা রাখতে বলছি, বুঝছো? সো ফিজিক্সের একদম লিস্ট করবা, যেমন এই চ্যাপ্টারটা হয়েছে, এই চ্যাপ্টারের থিওরি প্র্যাকটিস সবই হয়েছে, এই চ্যাপ্টারে শুধু থিওরি হয়েছে, এই চ্যাপ্টারের থিওরি প্র্যাকটিস সব হয়েছে, এই চ্যাপ্টারটা হয় নাই, তাহলে এই চ্যাপ্টার লিখে রাখবা এটার কিছুই হয় নাই, এটার এইটা বাকি। তোমার এইচএসসির ফুল সিলেবাসের আমরা 6 মাসের কথা বলতেছি, এই 6 মাস তুমি মেনটেন করবা। 6 মাসে একদম সব দফা করে দেবো আমরা। তোমার সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা থাক, যেই পরীক্ষা থাক, সেই হয় তুমি এই জিনিসটা ওরিয়েন্টেড করবে, সাজায় নিবা, আমরা পরবর্তীতে দেখবো এটা। তোমার আগে দেখতে হবে তোমার জার্নির কতটুকু হয়েছে কতটুকু বাকি। এইটা হলে তুমি বুঝবা তোমার প্রিপারেশনটা কেমন। তোমার কি অনেক হয়ে গেছে, তোমাকে কনফিডেন্ট থাকা উচিত, নাকি তোমার কিছুই হয় নাই? এই জন্য ফুল আগে সবগুলো সাবজেক্টের তুমি কোনগুলা কোনগুলা করে ফেলছো কমপ্লিটেড এবং কোন অংশগুলো বাকি আছে, আজকে ভিডিও শেষ করে তুমি এটা করবা। প্রথম কাজই তোমার এটা। আজকে পারভেজ ভাই তোমাকে প্রথম এই কাজটা দিল, এটা আগে করবা। যখন তুমি তোমার চোখের সামনে তোমার অবস্থাটা দেখবা, তুমি কি ফাত্রামোটা করছো এতদিন, আর তুমি কি কাহিনীটা করছো এতদিন, তোমার আমল নামাটা চোখের সামনে থাকাটা দরকার। একটা মানুষের আমল নামা অবশ্যই চোখের সামনে থাকা দরকার। এটা তাকে পরবর্তীতে শুধরাইতে সাহায্য করে, প্ল্যানিং নিতে সাহায্য করে। আজকেই করবা এটা, ভিডিও দেখে এটা করবা। কি কি হয়েছে, কোন চ্যাপ্টারের কোন কোন পার্ট হয়েছে, কোন কোন পার্ট হয়নি, কি হয়েছে, কি বাকি আছে, কোন কোন টপিক বাকি আছে, আগে আমি কোন কোন অধ্যায় গ্যাপ দিয়ে আসছি, কোন অধ্যায় আমি ফাত্রামো করে আসছি, কোন অধ্যায় আমি ফাঁকিবাজি করে আসছি, সব লিখতে হবে। ফিউচারে কোন কোন চ্যাপ্টার পড়বো, কোন কোন চ্যাপ্টার পড়তে হবে পরবর্তীতে, সব তোমার গ্যাপ খাতায় থাকবে। বুঝছো এটা? বুঝছো? তাহলে যখন তোমার এইটা হয়ে যাবে তোমার মাথায়, তাহলে কমপ্লিটেড কোনটা কোনটা এবং পড়তে হবে কোনটা কোনটা। যেগুলো কমপ্লিটেড এগুলো তুমি রিভিশনের জন্য রাখবা। এগুলো তোমার হয়ে গেছে মানে কি ভুলে যাবা না, তোমার এগুলো কিন্তু রিভিশন করতে হবে। কখন কখন রিভিশন করবো আমি ভিডিওতেই বলবো, কেমন রিভিশন প্ল্যানটা বানাবা। এবং এইগুলো তোমার ডেইলি এইটা ধরে ধরে পড়তে হবে। তোমার সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা থাকতে পারে, ইয়ার ফাইনালে এটার মধ্যে নির্দিষ্ট পরিমাণ হয়তো সিলেবাসে আছে, তাহলে আগে ওইগুলো শেষ করতে হবে। তোমার নিজের চাহিদা তুমি নিজেই বুঝবা যে আমার সামনে এই এইটা 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 এগুলো আমার ইয়ার ফাইনালে আছে, এটা আমার পড়ে ফেলতে হবে। কোনো কোনো জায়গায় ইয়ার ফাইনাল হয়তো হয়ে গেছে, তখন তুমি নিজের ছন্দ মতো পড়বা। তোমার সামনে অন্য কোনো পরীক্ষা আছে কিনা, কোনো কোচিংয়ের পরীক্ষা আছে কিনা, তোমার নিজের কোনো টার্গেট আছে কিনা, তুমি নিজে কবেকার মধ্যে সিলেবাস শেষ করতে চাও। আমরা এই ভিডিওতে 6 মাসের কথা চিন্তা করতেছি। 6 মাস ইউনিভার্সাল। আমি চাই তোমার সামনে যদি কোনো বাধা বিঘ্নতা না থাকে, 6 মাস তুমি সময় নিয়ে 6 মাসের মধ্যে পুরোটা তুমি শেষ করবা। ওকে, আচ্ছা, তাহলে তোমার নিজের মতো করে সাজায় নাও। তোমার সামনে যদি ইয়ার ফাইনাল পরীক্ষা বাকি থাকে, ওটার সিলেবাসটা আগে শেষ করতে হবে। ওটার সিলেবাসটা আগে তুমি এটা ধরে ধরে পড়বা। আচ্ছা, আজকে তাহলে আমি এটার ক্লাস করব, আমার হাতে এই কয়দিন সময় আছে, আমার এতগুলো চ্যাপ্টার বাকি আছে, তাহলে আমি এটা পড়ার জন্য মোটামুটি 3 দিন সময় পাবো, এটা পড়ার জন্য মোটামুটি আমি 7 দিন সময় পাবো। অর্গানিক কেমিস্ট্রি এটা পড়ার জন্য আমার হাতে খুব বেশি সময় নেই, আমি এটা 14 দিনের মধ্যে শেষ করব। এই তো এই তোমার হচ্ছে ধরো কি র্যান্ডম ম্যাথের ধরো যৌগীকরণ, এটা শেষ করার জন্য আমি তাহলে 7 দিন সময় পাবো। তুমি তোমার তাহলে মাইন্ডসেটটা করে ফেলতে পারবা যে এগুলো হয়ে গেছে এবং এগুলো করার জন্য আমার হাতে আনুমানিক এতদিন সময়, আমার ইয়ার ফাইনাল পরীক্ষার আগে হয়তো বা 1 মাস সময় আছে, 1 মাসের মধ্যে এগুলো করব, ইয়ার ফাইনালের মধ্যে রিভিশন দিব, ইয়ার ফাইনালের পরে আমার হাতে বাকি থাকলো আর ধরো 3 মাস বা 3.5 মাস, এই 3 মাসে আমি তাহলে এগুলো এগুলো পড়বো। বুঝছো? তাহলে আমার প্রত্যেকটা চ্যাপ্টারে কয়দিন তুমি সময় পাবা, তবে কতটুকু দিনের মধ্যে শেষ করতে হবে। একটা চ্যাপ্টার তুমি 1 মাস ধরে পড়লে তো ঠাস করে একটা ধরা খায় যাবা। সো কতটুকু টাইম তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে অ্যালোকেট করতে পারবা, এই সেন্সটা তোমার মাথার মধ্যে চলে আসবে। তুমি তখন টাইমটা ওয়েস্ট করতে পারবা না। এই জন্য এই জিনিসগুলো তৈরি করাটা দরকার সকালে। আর এটা তুমি টেবিলের উপর রাখবা,
এইটা তুমি তোমার টেবিলের উপর রেখে দিবা, বুঝছো? তোমার টেবিলের উপর বই থাকুক, খাতা থাকুক, যা থাকুক, অবশ্যই যেন এই দুটা থাকে। যখনই পড়তে বসবা চোখের সামনে যেন এই দুটা ভাইসে ওঠে তোমার, যে আরে সর্বনাশ, আমার এত কিছু পড়তে হবে। রাতে তোমার ঘুম হারাম হয়ে যাওয়া দরকার এই চিন্তা ভাবনা করতে করতে, এত কিছু বাকি, বুঝছো? তারপরে প্রথম দিকে টেনশন হবে। যখন তুমি দেখবা আস্তে আস্তে তুমি প্রতিদিন পড়তেছো, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পর যখন তুমি দেখবা যে প্রত্যেকটা টপিক তোমার শিফট হয়ে যাইতেছে, এটা তোমার হয়ে গেছে, এবার তুমি এখানে লাল কালি দিয়ে কাটবা, কেটে নিচে তুমি লিখবা এই যে এটা হয়ে গেছে। এটাও হয়ে যাবে 7 দিন পর, এটাও তুমি কেটে দিবা, লিখবা এবার আমার এটা হয়ে গেছে। ধরো 2 দিন পর তোমার এই চ্যাপ্টারটাও শেষ, কেটে দিবা লাল কালি দিয়ে, আবার এখানে লিখবা। যখন তুমি কাটবা না, এমন একটা শান্তি লাগবে মনের মধ্যে, ওই দিন থেকে তোমার আস্তে আস্তে দেখবা ঘুম ভালো হচ্ছে। ওই দিন তুমি নিজের উপর সেদিন কনফিডেন্সটা পাবা, যখন তুমি একটা একটা করে কাটবা এখান থেকে। এটা সাইকোলজিক্যাল একটা হ্যাক। টাস্ক কেটে দিলে শান্তি লাগে, রিলিফ লাগে। সেটা টেবিলের উপর রাখবা, অ্যান্ড পড়া হয়ে গেলে কেটে ফেলবা। অ্যান্ড সবগুলো চ্যাপ্টারের জন্য মাথার মধ্যে একটা টাইম ফ্রেম সেট করে রাখবা। আচ্ছা ঠিক আছে, এই চ্যাপ্টারটা তো অনেক বড়, আমার হাতে দিন সময় আছে, এত কিছু শেষ করা লাগবে, তাহলে এইটাই আমি 3 দিন দেই, এটা 1 দিন দেই, এটা ছোট চ্যাপ্টার আমি 1 দিন দেই, এটা বড় চ্যাপ্টার অনেক অর্গানিক কেমিস্ট্রি আমি 7 দিন দেই, বুঝছো? এইভাবে তুমি একটা প্ল্যান বানায় ফেলতে পারবা। নিজের প্ল্যান তোমার নিজে বানাতে হবে। আমি বলে দেবো এটা এতদিন পড়ো, এটা এতদিন পড়ো, হবে না, হবে না। নিজেরটা তোমার, নিজেরটা তুমি নিজেই বুঝতে পারবা, বুঝছো? নিজের তুমি নিজেই বুঝতে পারবা। তো প্রথমেই তোমার টার্গেট বুঝে 2টা নোট তুমি বানাইলা, এবং এটা তুমি কাটতে থাকবা, এই পাশে তুমি লিখতে থাকবা। পড়া তো বুঝতেই পারতেছো, থিওরি পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। এইগুলো তুমি রিভিশন কেমনে দিবা? এইগুলো তুমি রিভিশন কেমনে দিবা? দেখো, আমি আমার জীবনে যতবার পড়াশোনা করছি, আমি এসএসসিতেও ভালো রেজাল্ট করছি, এইচএসসিতেও ভালো রেজাল্ট করছি, অ্যাডমিশনেও ভালো রেজাল্ট করছি, আলহামদুলিল্লাহ মেডিকেলও পরীক্ষা দিছি, বুয়েটে পরীক্ষা দিছি, জাস্ট জীবনে 2টা অ্যাডমিশন টেস্ট দিছি, 2টাতে আমি ভালো করছি। আমার রিভিশনের একমাত্র টেকনিক ছিল তোমার এই যে স্পেসড রিপিটেশন। পড়ছো না? এটা শুনছো না, স্পেসড রিপিটেশন? তুমি জাস্ট ইউটিউবে বা গুগলে সার্চ করো স্পেসড রিপিটেশন, তুমি দেখবে এটা কি লেভেলের একটা জিনিস। এবং প্রথম দিকে যখন বিজ্ঞান এটা খুঁজে বের করছিল, তখন অনেকে এটা লুকায় রাখছিল, যেটা বলা যাবে না। অনেকে যে বিজ্ঞানে এটা মানে তোমার রিসার্চ পেপারে পাবলিশ করছে পরে, ও প্রথমে এটা পাবলিশ করেই নাই। ও প্রথমে ভাবছে এটা রাইখে দিব, এটা আমি নিজে প্র্যাকটিস করব, এটা পরে পাবলিশ করব, যখন আমার ইউজ করা হয়ে যাবে এইটা, তখন তারপরে এটা পাবলিশ করবো, বুঝছো? এটা লুকায় রাখা হয়েছিল, তারপরে সে রিসার্চ পেপারটা পাবলিশ করছে। সো স্পেস রিপিটেশন এটা ভয়ঙ্কর একটা জিনিস। আমি যখন পড়াশোনা করতাম ভাইয়া, আমি সপ্তাহে একটা দিন রাখতাম যেদিন আমি রিভিশন দিতাম, এবং আমার এই দিনটা ছিল শুক্রবার। আমি তো পড়াশোনা করছি নরডেম কলেজে, আমাদের সপ্তাহে 2 দিন ছুটি থাকতো। হ্যাঁ, তো শুক্রবার জিনিসটা আমি রাখতাম ছুটিটা আমার নিজের জন্য। যেই দিন কি আমি ছুটি ঘুমাবো না, ওই দিন আমি নতুন করে পড়া পড়তাম না, আগের পড়াগুলো খালি রিভিশন করতাম। সো তোমার সপ্তাহে 7 দিন, তুমি তোমার সুবিধা মতো যে কোনো একটা দিন নাও, সুবিধা মতো তুমি তোমার একটা দিন নাও, যেই দিনে তুমি আগের পড়া রিভিশন করবা। সারাদিন কিন্তু লাগে না, বুঝছো? আমি যে রিভিশন যাইতে দেখছি, সারাদিন লাগে না, অর্ধেক দিনেই শেষ হয়ে যায়। বাকি টাইম তুমি তোমার নর্মাল পড়াশোনা করতে পারবা। তো তোমার রিভিশন ডে এবং রিজার্ভ ডে রাখতে হবে। রিজার্ভ ডে কি, রিভিশন ডে কি? রিভিশন ডে মানে হচ্ছে যেদিন তুমি রিভিশন দিবা। রিজার্ভ ডে এটা আমি ব্যাখ্যা করতেছি। তো তুমি সপ্তাহে 7 দিন পড়াশোনা করবা, সপ্তাহে 7 দিন। ধরো শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবারের দিনটা তুমি রাখবা রিভিশন ডে প্লাস রিজার্ভ ডে। এটা কি জিনিস? দেখো, তুমি তো অবশ্যই রুটিন বানাবা। আমি তোমাকে বলছি যে তোমার এইটাটা শেষ হয়েছে, এটা বাকি আছে, তো তুমি এইটা শেষ করার জন্য রুটিন বানাবা নিজের জন্য। যে তাহলে আমি একটা কাজ করি, তুমি তো ডেইলি একটা রুটিন তো বানাবা, অবশ্যই বানাবা, যে আমার এতগুলো জিনিস শেষ করতে হবে, আমার সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা, বা আমার এতদিনের মধ্যে শেষ করতে হবে, আমার টার্গেট আছে একটা মাথার মধ্যে। তাহলে আমি প্রথম দিন, ধরো আমি শনিবারে এইটা পড়বো, শনিবারে আমি স্থিরতত্ত্ব পড়লাম, রবিবারে আমি ইনশাল্লাহ যোগজীবন শেষ করব, সোমবারে তাহলে আমি হচ্ছে যে পরিমাণগত রসায়ন শেষ করব, মঙ্গলবারে তাহলে আমি একটা কাজ করি, মঙ্গলবারে আমি বাংলা পড়ি, আইসিটি একটা চ্যাপ্টার শেষ করে দেবো, বাংলাটা পড়ে ফেলবো। তারপরে এই তোমার প্রতিদিন একটা টার্গেট তো থাকবে যে তোমার কয়দিনের মধ্যে কোন চ্যাপ্টার শেষ করতে হবে, সামনের পরীক্ষায় কোন কোন সিলেবাসে কোন কোন চ্যাপ্টার আছে, সেটা তুমি তো একটা রুটিন বানাবা যে এই দিন এইটা, এই দিন এটা, এই দিন এইটা। কথা হচ্ছে তুমি মেনটেন করতে পারবা না। কতবার এমন হয়েছে তুমি রুটিন বানাইছো, তুমি টার্গেট ফিল আপ করছো, তুমি টার্গেট সেট করছো যে এই তো আজকে এটা পড়বো, তারপরে এইটা পড়বো, আগামী দিনে এটা পড়বো, আগামী দিনে এটা পড়বো, একটা হয়েছে একটা হয় নাই, একটা হয়েছে একটা হয় নাই, কতবার এমন হয়েছে? টার্গেট সবসময় রিয়েলিস্টিক বানাবা। তুমি জানো তোমার যৌগীকরণ একদিনে পড়ার মতো ক্যাপাবিলিটি তোমার নাই, তুমি রাখবা কেন? তুমি জানো অর্গানিক একদিনে হয় না, তুমি রাখবা কেন? বুঝছো? নি রিয়েলিস্টিক চিন্তা করো, তোমার ক্যালিবার তুমি জানো, তুমি জানো তুমি একদিনে কতটুকু ক্যাপচার করতে পারো, তুমি জানো তোমার একদিনে ব্রেন কতটুকু কাজ করে, তোমার সেই হিসাবে
তোমার আস্তে আস্তে এতদিন তো পড়াশোনা করছো, তুমি তো জানো এটা তোমার ওইভাবেই টার্গেট নিতে হবে যেটা তুমি অ্যাচিভ করতে পারো। আনরিয়েলিস্টিক কোনো টার্গেট রাখবা না, স্টিল তুমি অ্যাচিভ করতে পারবে না। আমি জানি, আমার নিজের সাথে হয়েছে, তোমার সাথেও হবে। তুমি অনেক টার্গেট নিবা, রিয়েলিস্টিক টার্গেট নিতে বলছি, আনরিয়েলিস্টিক টার্গেট নেয় অনেকে। আমি একদিন অর্গানিক শেষ করব, একদিন অর্গানিকের অর্ধেকও হয় না। কি রে ভাই? তাহলে তুমি একটা রিয়েলিস্টিক টার্গেট নিবা যে ঠিক আছে আমি আজকে সারাদিনে এই 3টা চ্যাপ্টার পড়বো, তোমার একটা হয়েছে আরেকটা হয়েছে, এটার অর্ধেক হয়েছে আর হয় নাই। এমনটা হইতেই পারে, স্বাভাবিক। অনেক সময় অনেক দিন তোমার মিস চলে যাবে। এই যে মিস চলে গেল, এটা তুমি পড়বা কখন? পুরা রুটিন নষ্ট হয়ে যায়, পুরা রুটিন নষ্ট হয়ে যায়। যে এই যে এখন এটা বাকি, তাহলে এটা পরের দিন আবার পড়বো, তাহলে পরের দিনটা কি হবে? ওটার পিছায়, ওটার পিছায়, ওটার পিছায়। আমি কি করতাম, যেই যে যেদিনটা বাদ পড়ে গেল, এটা এই যে এইখানকার অর্ধেক বাদ পড়ে গেছে, অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই, এই অধ্যায়ের অর্ধেক হয়েছে অর্ধেক হয় নাই, এটা তো কমপ্লিট হয় নাই, ওইটা আমি রাখতাম। চিল রাখো। রিজার্ভ ডে বলছিলাম না, সপ্তাহে একদিন যে রিজার্ভ ডে, ওই দিন সকালে উঠে তোমার যেগুলো যেগুলো পড়া হয়ে গেছে আগের দিন, যেগুলো তুমি অ্যাচিভ করে ফেলছো, ওইগুলো আগে রিভিশন দিবা। রিজার্ভ ডেতে কি করবা? রিজার্ভ ডেতে সকালে উঠেই প্রথম যে কাজ, সেটা হচ্ছে এই পুরা সপ্তাহে আমি যা যা পড়ছি সেগুলো রিভিশন দিব। এই পুরা সপ্তাহে তুমি যা যা পড়ছো, এই পুরা সপ্তাহের পড়াটা, পুরো সপ্তাহের পড়াটা তুমি রিভিশন দিবা। পুরো সপ্তাহ, ঠিক আছে? রিভিশন তুমি দিলা। এর পরের কাজ কি? এর পরের কাজ হচ্ছে যে তোমার খাতায় কমপ্লিট করা হয়ে গেছে না গুলা, কমপ্লিট করাগুলো হয়ে গেছে না, লেখা লিখে ফেলছো না তুমি? এখান থেকে ধরে ধরে একটু একটু করে রিভিশন দিতে থাকবা। প্রত্যেক সপ্তাহে একদিন করে একটু একটু করে তুমি রিভিশন দিতে থাকবা। যে ধরো আজকে আমি এই দুটো রিভিশন দিব, আজকে আমি এই দুটো রিভিশন দিব, আজকে আমি একটা রিভিশন দিব। প্রথমে তুমি পুরো সপ্তাহটা রিভিশন দিলা, এরপরে তোমার এই যে কমপ্লিটেড খাতা থেকে তুমি রিভিশন দিবা। কমপ্লিটেড খাতা থেকে আগের যেগুলো ছিল, যেগুলো তোমার রিভিশন দেওয়া হয়নি, কমপ্লিটেড খাতা থেকে আগের জিনিসগুলো, আগের টপিকগুলা তুমি রিভিশন দিবা। এই সপ্তাহে যেগুলো পড়ছো ইমিডিয়েট রিভিশন। এরপরে ওই যে আগে শেষ করে ফেলছিল অনেক আগে, রিভিশন ধরেও দেখা হয় নাই, ওগুলা যতটুকু করা যায় রিভিশন দেওয়ার চেষ্টা করবা। এবং এইটা করবা অর্ধেক দিন, এইটা করবা দিনের অর্ধেক। বাকি অর্ধেক সময় তুমি কি করবা? এই যে তোমার টপিকগুলো বাদ চলে গেল, টার্গেট রাখছিলা ফিল আপ করতে পারো নাই, ওই জিনিসগুলা তুমি এইখানে টার্গেটের বাকি জিনিসগুলো, টার্গেট এর বাকি জিনিসগুলো তুমি শেষ করবা। ওই যে একটা টপিকের একটা অধ্যায়ের লাস্টে দুটো টপিক পড়া শেষ করতে পারো নাই, পড়ে ফেলবা। ওই যে ওই অধ্যায়ের এমসিকিউ প্র্যাকটিস করার কথা ছিল, সবই প্র্যাকটিস করছি, এমসিকিউটা করা হয় নাই, করে ফেলবা। এই সপ্তাহের জিনিসটা এই সপ্তাহেই তুমি শেষ করে দিবা। এবং এই দিনটা অনেক বেশি ব্রুটাল যায়। আমি বললাম না, একটা ফাঁকা দিনে সুন্দর মতো সারাদিন তুমি পড়তে পারবা এমন একটা দিন রাখবা, এটা হবে রিজার্ভ ডে। আমি রাখতাম শুক্রবার, এই শুক্রবারের সকাল থেকে রাত 1টা পর্যন্ত আমি পড়তাম। বুঝছো কেন এত প্রেশার? কেন ভাই সারাদিন পড়া লাগবে এরকম? ওই দিনটা আমি পড়তাম কেন জানো? ওই পুরো সপ্তাহের পড়াটা রিভিশন দিয়ে দিতাম যত দ্রুত সম্ভব, আগের একটা দুটো চ্যাপ্টার দ্রুত সম্ভব রিভিশন দিয়ে দিতাম। এবং এই সপ্তাহে অনেক কিছু বাকি থাকতো আমার, টার্গেটের অনেক কিছু আমার বাকি থেকে যেত, ওইগুলো আমি এই দিন শেষ না করে উঠতামই না। একদম এই সপ্তাহের খেলা এই সপ্তাহেই শেষ, অন্য সপ্তাহ পর্যন্ত যাবেই না। এই সপ্তাহে যেটা, এটা এই সপ্তাহের মধ্যে আমার খতম করা লাগবে। পরের সপ্তাহে যায় ফ্রেশ মাইন্ডে, এবার আমি চিল, এবার আমি ঠান্ডা মাথা আমার। বুঝছো? এই রিভিশন ডে প্লাস রিজার্ভ ডে এটা হবে তোমার সপ্তাহের সবচেয়ে ব্রুটাল দিন, এবং তোমার সপ্তাহের সবচেয়ে মানে বেশি এফোর্ট দেওয়ার দিন হবে এই দুটা দিন, সরি এই একটা দিন, এই একটা দিন, ঠিক আছে? সবচেয়ে ইম্পর্টেন্ট এই জন্য তুমি এই দিনটা রাখবা, যেদিন তুমি একদম ঠান্ডা মাথায়, অন্য কোনো কাজ নাই, কলেজ নাই, কোচিং নাই, রাখবা এটা। বুঝছো? অনেক সময় কোচিং থাকতে পারে, বাট সবচেয়ে বেশি সময় তুমি যে দিন বের করতে পারো ওই দিন তুমি এই দিনটা এটা রাখবা। তাহলে দেখবা অনেক ভালো হচ্ছে। এটা অর্ধেক দিন করো, বাকি অর্ধেক তুমি বাকি টার্গেটটা ফিল আপ করবা। হইতে পারে যে ভাই আমি অনেক এফিসিয়েন্ট, আমার টার্গেটের খুব বেশি জিনিস বাকি থাকে না, তাহলে তো অর্ধেক দিন লাগবে না, তো তখন অল্প একটু সময় পড়লা, বাকি সময় রিভিশন দিলা। বা তোমার রিভিশন দিতে অত বেশি সময় লাগে না, যে আমার আগের খুব বেশি গ্যাপ নাই, আগের রিভিশন না দাও টপিক খুব একটা বেশি নাই, আমার অর্ধেক দিন লাগবে না। আমার এমন অনেক সময় হয়েছে যেমন রিভিশন দিতে দিতে আর রিভিশন দেওয়ার জন্য অর্ধেক দিন লাগে না, আমার হয়তো বা এই দুপুরের আগেই হয়ে যায়, তো তখন এখানে কম সময় দিবা, এখানে বেশি সময় দিবা। তো নিজের মতো ব্যালেন্স করে ফেলা লাগবে। বাট ওই সপ্তাহের পড়া শেষ না করে ঘুমাইতে যাওয়া যাবে না। ওকে ভাই, আপনি তো বিপদে ফেলা দিলেন ভাই, এত কষ্ট কে করবে? কষ্ট না করলে কেষ্ট মেলে না। কেষ্ট পাবো নাকি আমি জানি না, বাট একটা ভালো রেজাল্ট পাবা ইনশাল্লাহ। ভালো রেজাল্ট কি হবে ভাই? সবাই তো বেকার হয়ে যাবে, এআই তো চাকরি খায় ফেলবে, হু কেয়ার্স?
হু কেয়ার্স, হু গিভ, আচ্ছা যাই হোক, হু কেয়ার্স, তোমার রেজাল্ট ভালো করা লাগবে অ্যাটলিস্ট। রেজাল্টটা খারাপ করে একদিন দেখো বাসায় কি তুলকালাম অবস্থা হয়, যাদের বাপ মা করা বাসায় কি অবস্থা একটু দেখো। হ্যাঁ, তোমার যেই সিনিয়রটা কোথাও চান্স পায় নাই বা যেই সিনিয়রটা রেজাল্ট খারাপ করছে, ইনশাল্লাহ সে সামনে অনেক ভালো অবস্থানে যাবে। যে চান্স পাইছে তার চেয়েও ইনশাল্লাহ অনেক ভালো অবস্থানে যাবে। কিন্তু ওই যে খারাপ রেজাল্ট করার পর 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর ওর যে মেন্টাল ট্রমাটা যায়, আমি চাই না তোমার যাক। আমি পারভেজ ভাই তোমাকে বলতেছি, হ্যাঁ, আমি কখনোই চাই না রেজাল্টের দিনে বাসায় তোমার বাপ মা কথা বলতেছে না তোমার দিকে, তোমার মা মাথা নিচু করে আছে, কোনো ফোন কল ধরতেছে না, তোমার আত্মীয় ফোন দিবে যে আপনার ছেলের কি অবস্থা। ও তো তোমার রেজাল্ট শুনতে চায় না, ও জাস্ট এটা কনফার্ম করতে চায় যে তুমি ওর ছেলের চেয়ে খারাপ রেজাল্ট করছো, এটা জাস্ট কনফার্ম করার জন্য তোমার বাসায় ফোন দেয়। ওই ফোনটা তোমার আম্মু রিসিভ করবে না লজ্জায়। এই এরকম অবস্থা যেন তোমার না হয় ভাই। আমি নিজে দেখছি, আমার নিজের ফ্যামিলিতে দেখছি আমি এটা। আমার আলহামদুলিল্লাহ এরকম সিনারিও কখনো ফেস করা লাগে নাই, কিন্তু আমি আমার নিজের ফ্যামিলিতে এই অবস্থাটা দেখছি যে আমার এক আত্মীয়, আমি সম্পর্কটা না বলি, আমার এক আত্মীয় ফোন করতেছে, ওর ছেলে সামনে বসে আছে, ও ফোন রিসিভ করতেছে না, ওর ছেলে পরে উঠে বের হয়ে চলে গেছে। আমি পরে কথা বলছি ওর সাথে, আমি পরে ওরে বুঝাইছি জিনিসগুলো। আমার নিজের স্টুডেন্টের সাথে এমন হয়েছে। আমার আমার সব স্টুডেন্ট তো ভালো রেজাল্ট করে না, কোনো টিচারের সব স্টুডেন্ট ভালো রেজাল্ট করে না। আমার 10টা স্টুডেন্ট ভালো রেজাল্ট করছে, 2টা তো খারাপ করছে। ওদের সাথে তো আমি হইতে দেখছি, ও তোমার সাথে শেয়ার করে, ভাই আমার সাথে এটা হয়েছে, ভাই আমার বাসায় এটা বলতেছে, ভাই আমি সহ্য করতে পারতেছি না। আমি চাই না তুমি ওই অবস্থায় পড়ো, আমি চাই তুমি কষ্ট করো, এই কটা দিন কষ্ট করো, এরপরে তুমি যা ইচ্ছা করো, এরপরে কষ্ট করা লাগবে। আচ্ছা যাই হোক, তাহলে প্র্যাকটিসের উপর কোনো রিভিশন নাই। আমি যে বলছি রিভিশন দিবা, রিভিশন দিবা, রিভিশন কেমনে দিবা জানো? রিভিশন কেমনে দিবা? বিশেষ করে ফিজিক্সের যে চ্যাপ্টারগুলা, ম্যাথের যে চ্যাপ্টারগুলা, এগুলো তো বই উল্টালে রিভিশন হয় না। ফর্মুলা দেখছো, ফর্মুলা দেখছো, ফর্মুলা দেখছো, এইভাবে রিভিশন হয় না। তোমার প্র্যাকটিসের উপরে কোনো রিভিশন নাই। সবচেয়ে বেস্ট প্র্যাকটিস মেথড হচ্ছে, সবচেয়ে বেস্ট রিভিশন মেথড হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস করলে সবচেয়ে ভালো রিভিশন হয়। তুমি উদাহরণ দিচ্ছি, ধরো ধরো আমি একটু উদাহরণ দিই। ধরো এই যে তোমার ই ডট ডিএ ইকুয়ালস টু, এই যে এটা কি হয়, এটা গাউসের সূত্র না, যে তোমার কিউ বাই এপসিলন, এই একটা সূত্র। তোমার এই সূত্র তোমার পড়ছে কিনা আমি জানি না, স্থির তৈরির সূত্র। এই সূত্র তোমার জাস্ট রিভিশন এভাবে পড়ার চেয়ে, যে এইভাবে পড়ার চেয়ে তুমি যদি এই সূত্র দিয়ে কোনো একটা ম্যাথ করো, তোমার এইটা, এই সূত্র 100 বার পড়লে তোমার মাথার মধ্যে যেমন সেট হইতো, একটা ম্যাথ করলে তোমার মাথার মধ্যে হচ্ছে ভালোভাবে সেট হবে। কারণ আমাদের ব্রেন প্রবলেম সলভ করতে করতে শিখে। আমার ব্রেনকে তুমি বললা, তোমার ব্রেন দেখলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। যখন তুমি একটা ম্যাথ করতে যাবা, একটা প্রবলেম সলভ করতে যাবা, তোমার ব্রেন যখন দেখবে যে আরে এই প্রবলেম সলভ করার জন্য আমার এই জিনিসটা জানতে হয়, তখন তোমার ব্রেন এইটাকে মাথার মধ্যে ইম্পর্টেন্স দিয়ে সেট করবে যে এটার একটা গুরুত্ব আছে। তোমার ব্রেনকে আগে এটার গুরুত্ব বুঝাইতে হবে। ব্রেনকে এটার গুরুত্ব বোঝানোর সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে ব্রেনকে তোমার বুঝাইতে হবে এইটা আমার কাজে লাগে। আমাদের ব্রেন যেই ইনফরমেশন কাজে লাগে না সেটা ডিলিট করে দেয়, ডিলিট করে দেয়। তুমি দেখো, তুমি রাস্তায় কতগুলা বিলবোর্ড দেখো, কত অ্যাড দেখো, মেট্রোতে অ্যাড দেখো, এখানে অ্যাড দেখো, এখানে অ্যাড দেখো, চোখের সামনে থাকে। মনে আছে আজকে সারাদিনে কয়টা অ্যাড দেখছো তুমি? কিসের অ্যাড দেখছো মনে নাই? তোমার ব্রেনের কাছে ওটা জাঙ্ক ইনফরমেশন, অপ্রয়োজনীয় ইনফরমেশন। যেগুলো প্রয়োজনীয় মনে হয় তোমার কাছে, যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয় সেগুলো মনে থাকে। সো তোমার ব্রেনকে বুঝাইতে হবে এটা গুরুত্বপূর্ণ। কেমনে বুঝাবা? যখন তুমি একটা ম্যাথ করবা, ম্যাথ করার সময় তোমার ব্রেন দেখবে যে এই ইনফরমেশন দিয়ে আমার ম্যাথ করতে হবে, এটা না জানলে ম্যাথটা হইতো না, এটা না জানলে আমি ম্যাথ পারি না, তখন সেটাকে মনে রাখবে, আরো ভালো মতো মনে রাখবে। সো তুমি যখন ফিজিক্সের বা ম্যাথের কোনো একটা চ্যাপ্টার রিভিশন দিবা, বা ম্যাথামেটিক্যাল কোনো একটা চ্যাপ্টার রিভিশন দিবা, চ্যাপ্টার তো দুই রকমের হয়, থিওরিটিক্যাল আর ম্যাথামেটিক্যাল। যখন তুমি একটা ম্যাথামেটিক্যাল চ্যাপ্টার রিভিশন দিবা, অলওয়েজ চেষ্টা করবা, অলওয়েজ চেষ্টা করবা ওই চ্যাপ্টারের উপর রিভিশন দেওয়ার জন্য একটা ম্যাথ করে ফেলতে যায় কিনা। আমি ফিজিক্সে যখন রিভিশন দিতাম, আমি প্রথমে জাস্ট পৃষ্ঠাগুলো উল্টে উল্টে ফর্মুলাগুলো দেখে বইটা রেখে দিতাম। এরপরে আমি ওই যে আমার ওই যে টেস্ট পেপারের কিংবা ওই যে মূল বইয়ের যে অনুশীলনীগুলো আছে ওখান থেকে অঙ্ক করা শুরু করতাম, র্যান্ডম অঙ্ক করা শুরু করতাম। এক মাথা থেকে অঙ্কগুলো পড়তাম, বুঝছো, এক মাথা থেকে অঙ্কগুলো পড়তাম যে এই অঙ্কটা কেমনে করা যায়, কোন ফর্মুলা লাগবে, কেমনে করব, মাথায় মাথায় চিন্তা করতাম। উত্তর বের করাটা নেসেসারি না, হ্যাঁ, জাস্ট একটা ক্যালকুলেটর রাখতাম, মাথায় চিন্তা করতাম যে এই অঙ্কটা কেমনে করা লাগবে। আচ্ছা,
রাফ খাতা ছিল একটা, সাথে একটা রাফ খাতা থাকতো, রাফ খাতায় ফর্মুলা লিখতাম, আচ্ছা এই ফর্মুলা দিয়ে এটা করব, এখান থেকে এটার মান বসাবো, তারপরে এই ফর্মুলা থেকে এটার মান বের করবো, এইভাবে মানে মাথার মধ্যে অ্যালগোরিদম করতাম, যে মাথার মধ্যে চিন্তা করতাম কেমন কেমন করতাম, আর ফর্মুলাগুলো লিখতাম। তারপরে যদি আমার মনে হয় যে অঙ্কটা একটু অন্যরকম মনে হচ্ছে আমার কাছে, অঙ্কটা নতুন, কিংবা আগে এই অঙ্কটা আমি ভুল করছিলাম, আগে এই অঙ্কটা পারি নাই, এই অঙ্কটা আমি দাগায় রাখছি, এই অঙ্কটা আমি স্টার দিয়ে রাখছি, এমন কোনো অঙ্ক যদি পাইতাম, তাহলে আমি ক্যালকুলেটরে টিপে টিপে অ্যান্সারটা বের করে ফেলতাম, মিলাইতাম তারপরে, বুঝছো? আর যেগুলো নর্মাল অঙ্ক, যেগুলো আমি একবারে পারে গেছিলাম আগে, ওগুলো জাস্ট আমি দেখে দেখে চলে যেতাম। আর যেগুলো অঙ্ক আমি স্টার দিয়ে রাখছি, অবশ্যই রিভিশন মানে কি, মানে আগে করছি আবার করতেছি, রিভিশন মানে তো এটাই, একটা অঙ্ক মানে তুমি প্রথমবার দেখছো তোমার বইয়ের, আরে বেটা তাহলে তো তুই ওতে পড়সই নাই। যদি এমন হয় রিভিশন দিতে যায় তুমি দেখতেছো যে এগুলো অঙ্ক আমি করিই নাই, বইয়ের বইয়ের অনুশীলনের অঙ্কে আমি করি নাই, তা তুমি চ্যাপ্টার পড়ছোটা কি? তুই তো পড়োই নাই। রিভিশন মানে কি, ওই চ্যাপ্টারের মূল বইয়ের অঙ্কগুলো তুমি করছো, টেস্ট পেপারগুলো তুমি করছো অ্যাটলিস্ট, এটা হচ্ছে বেসিক ক্রাইটেরিয়া একটা চ্যাপ্টার শেষ করার, বেসিক। এখানে গাফিলতি মানে নাই, তাই না? তাহলে আমরা তো সবগুলো অঙ্ক করা আছে, যেগুলো অঙ্ক আমার কঠিন লাগছে, একটু অন্যরকম মনে হয়েছে, আমি তো ওগুলো স্টার দিয়ে রাখছি, বা আমি মার্ক করে রাখছি, হাইলাইট করে রাখছি, ওই অঙ্কগুলো আমি একটু রাফ খাতায় রাফে রাফে করে ফেলতাম, ক্যালকুলেটরে অ্যান্সার বের করে মিলাই নিতাম, তাই পারি নাকি। অনেকগুলো ফর্মুলা ইউজ করা লাগতো, অনেক ফর্মুলা মাথার মধ্যে আসতো, আমি দেখতাম অনেক ফর্মুলা আমি ভুলে গেছি, তখন আমি আবার চেক করতাম। বেশ কিছু অঙ্কের স্টেপস মনে রাখা লাগে, অঙ্কের স্টেপ মনে রাখতে হয় অনেকগুলো জায়গায়, ইন্টিগ্রেশনে বিশেষ করে, তারপরে এই যে ম্যাথে অনেক সময় ত্রিকোণমিতিতে তোমার স্টেপ জানতে হয়, যে এটার পরে এটা করতে হবে, নাহলে মিলবে না অঙ্ক, বুঝাবুঝি পরে এটার পরে এটা করতে হবে। ইন্টিগ্রেশনে তুমি দেখো বেশি লাগে এটা, ক্যালকুলাসে, তারপরে ওই যে তোমার ওই যে ত্রিকোণমিতিতে এটা লাগে, যে এই স্টেপের পরে এইভাবে এটা ভাঙা লাগবে, নাহলে হবে না, এখানে জেড এটা ধরা লাগবে, নাহলে মিলবে না। এই অ্যালগোরিদম মনে রাখতে হয়, অ্যালগোরিদম অনেক সময় ভুলে যেতাম, তখন আমি অঙ্ক করার সময় বুঝতাম যে এটা জানি কেমনে ভাঙা লাগবে, এটা জানি কেমনে করা লাগবে, ভুলে গেছি, তারপর দেখে নিতাম, তখন আর ব্রেন বুঝতো যে আরে আমি পারতেছি না, এটা না জানার কারণে আমি পারতেছি না, তখন সেটা মনে রাখতো, বুঝছো? তোমার ব্রেন এমনে কাজ করে, ব্রেনের ফাংশনিংটা বুঝতে হবে, ব্রেনের ফাংশনিংটাকে বুঝতে হবে। সো প্র্যাকটিসের উপরে কোনো রিভিশন নাই, এইভাবে রিভিশন দিলে সবচেয়ে ভালো মনে রাখতে পারবা। আর তুমি উল্টাইতেছো, হ্যাঁ এটা এটা এমনে করে, এটা এমনে করে, এটা এমনে করে, জীবনে মনে থাকবে না, লিখে দিলাম। রিভিশন দাও, বিশ্বাস নাই, বিশ্বাস হয় না আমার কথা, যে কি বলে রিভিশন, আমি দেখতেছি পড়তেছি, রিভিশন হবে না কেন? পড়ে যাও, এইভাবে পরীক্ষার সময় যাও, কিছু লিখতে পারলে আমার বললো, তুমি দেখছি না এত বছর ধরে তো দেখতেছি, প্র্যাকটিস না করে তুমি খালি পড়ে যাও, যদি লিখতে পারো তাহলে আমার বইলো। দেখো, কখনো কখনো দুই নৌকায় তোমার পা দিতে হবে, কখনো কখনো তোমার দুই নৌকায় পা দেওয়া লাগবে। তুমি এই যে প্রতিদিন, এখন যে তোমার সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা হবে, ফার্স্ট ইয়ারটা অলমোস্ট শেষ হয়ে গেছে, অনেক জায়গায় ইয়ার ফাইনালও হয়ে গেছে, ফার্স্ট ইয়ার তোমার শেষ, সেকেন্ড ইয়ারে উঠে গেছো ধরো, তোমার ফার্স্ট ইয়ারের অনেক কিছু বাকি, কলেজে পড়াচ্ছে বা কোচিংয়ে পড়াচ্ছে, যেটাই তুমি ফলো করো, কলেজে ফলো করতে পারো, অফলাইন অনলাইন কোচিংও ফলো করতে পারো, অনেক জায়গায় কলেজ ভালো পড়ায়, নটরডেমে ভালো পড়ায়, সেন্ট জোসেফে ভালো পড়ায়, ওখানে স্টুডেন্টরা কলেজ ফলো করে, অনেক জায়গায় কলেজে যাইতে হয় না, তারা কোচিং ফলো করে, অনলাইন অফলাইন, তুমি যেটাই ফলো করো, তুমি দেখছো তুমি সেকেন্ড ইয়ারে উঠে গেছো, এরা একটা ক্যাটাগরিতে পড়তেছে, ওরা স্থির তরিৎ শুরু করছে, ওরা সেকেন্ড ইয়ারের পড়াশোনা শুরু করছে, তোমার ফার্স্ট ইয়ারের পড়াশোনা অনেক গ্যাপ, অনেকে কনফিউজ হয়ে যায়, ভাই তাহলে কি আমি ফার্স্ট ইয়ারের পড়াটা পড়বো, আগে গ্যাপ ফিল আপ করবো, নাকি সেকেন্ড ইয়ারে এদের সাথে সাথে পড়বো, কি করব আমি? দেখো, এই সকল ক্ষেত্রে তোমার দুই নৌকায় পা রাখতে হবে। তুমি যদি ফার্স্ট ইয়ারের পড়াশোনাই পূরণ করতে যাও খালি, সেকেন্ড ইয়ারে তোমার ওই যে কলেজ কোচিং আরো আগে চলে যাবে, তোমার সেকেন্ড ইয়ারে গ্যাপ হইতে শুরু করবে, তুমি ডিমোটিভেটেড হয়ে যাবা, যে আরে আমার তো সেকেন্ড ইয়ার গ্যাপ হয়ে যাচ্ছে। তুমি খালি সেকেন্ড ইয়ারের পড়া পড়ো, টেনশনে পড়তে পারবা না যে ফার্স্ট ইয়ারে তো পড়াশোনা আর বাকি। সো এক্ষেত্রে তোমার দিনে তুমি যেই সময়টায় পড়বা, চেষ্টা করবা দিনে তুমি যতটুকু সময় পড়ো তার 30 থেকে 35% সময়, মানে 3/1 সময় তুমি রাখবা ফার্স্ট ইয়ারের যে গ্যাপগুলো তুমি করছো এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য। ফার্স্ট ইয়ারের গ্যাপগুলো ফিল আপ করার জন্য তোমার দিনের 1/3 তোমার রাখতে হবে, কম বেশি হইতে পারে, কেউ ফার্স্ট ইয়ারে কিছুই পড়ে নেই তার তো আরো বেশি সময় রাখা লাগবে, কেউ ফার্স্ট ইয়ারে অল্প একটু গ্যাপ আছে তার অল্প একটু সময় রাখা লাগবে, বাট তোমার দুইটা মিলাই মিশায় পড়া লাগবে, কখনো একটা তুমি ছেড়ে দিবা না আল্লাহর রাস্তে, কখনো একটা তুমি আল্লাহর রাস্তে ছেড়ে দিবা না, দুটাই তোমার নিয়ে চলতে হবে, তোমার দুইটা নিয়ে সংসার করতে হবে, ঠিক আছে? সো তোমার এই অবস্থায় দুই নৌকায় তোমার পা দেওয়াটা দরকার। এই অবস্থায় তুমি প্রতিদিন যখন পড়াশোনা করবা, তুমি যেই কলেজ বা যেই কোচিং তুমি যেটাই ফলো করতেছো, সেখানে প্রতিদিন যেভাবে পড়াশোনা করানো হচ্ছে তুমি সেইটা প্রতিদিন এনশিওর করবা। যদি গ্যাপ পড়ে যাইতেই পারে, ওই গ্যাপটা আমরা রিজার্ভ ডেতে পূরণ করব, মনে আছে? রিজার্ভ ডেতে পূরণ করব। তোমার নিজের একটা টার্গেট আছে ফিউচারের, তুমি ওইভাবে পড়াশোনা করো, প্রিভিয়াস যে গ্যাপগুলো রয়ে গেছে তুমি গ্যাপ খাতা দেখে মেনটেন করতে পারবা,
তুমি যদি কোনো কোচিং বা কলেজ ফলো করো তো তাদের রিদমে পড়াশোনা করবা, তোমার নিজের যে গ্যাপগুলো আছে সেগুলো তুমি তারপরে প্যারালালি মেনটেন করবা, প্যারালাল পড়াশোনা করতে হবে। যদি তুমি কোনো কোচিং টোচিং ফলো না করো, যে না ভাই আমি নিজেই পড়াশোনা করি, আমি নিজে ইউটিউবে ক্লাস করি, আমি নিজেই অনলাইন কোর্স থেকে রেকর্ডেড ক্লাসগুলো সব কিছু করি, আমার নিজের মালিক আমি নিজে, সেক্ষেত্রে তারা এই সমস্যাটা নাই, সেক্ষেত্রে তুমি গ্যাপ খাতা দেখে দেখে করবা। বাট যাদের কোনো একটা জায়গা ফলো করতে হয়, যে কলেজ বা কোচিং আমি ফলো করতেছি, ওদের সাথে সাথে আগাচ্ছি, যাদের চিন্তা এইরকম যে আমি একটা মেন্টরের সাথে আগাচ্ছি, সে যেই গতিতে পড়াচ্ছে আমি সেই গতিতে আগাবো, তাহলে আগের যেগুলো বাকি তোমার এগুলো করা লাগবে, এগুলো করা লাগবে, তোমার পড়াশোনা বাড়াইতে হবে তখন, বুঝছো? সো যারা কোন একটা গতির সাথে চলতেছো, কলেজ, কোচিং, মেন্টর, টিচার, ইউটিউব, যে যার সাথে তুমি চলতেছো, ওইটাও ফলো করতে হবে যদি তুমি ওটা ফলো করতে চাও, প্লাস আগের পড়াটাও তোমার পড়তে হবে। তোমার একটা ছেড়ে দেওয়া যাবে না, দুই নৌকায় পা দিতে হবে। আর যদি তোমার এরকম কোনো ফলো করার কেউ না থাকে, যে না ভাই আমি নিজের মালিক আমি নিজে, তাহলে তো আর এই পয়েন্টে তোমার কোনো প্রয়োজন নাই, তখন তো তুমি গ্যাপ খাতা দেখে দেখে সিরিয়ালি সবকিছু পড়াশোনা করবা, তাই না? ওকে, আচ্ছা, দুই নৌকা আমরা পা দিলাম। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি সবকিছু তোমাকে বলছি যে কেমনে তুমি রুটিনের জিনিসগুলো মেনটেন করবা, টার্গেট রিয়েলিস্টিক তুমি নিবা, টার্গেটে বাদ পড়ে গেলে তুমি এটা কখন ফিল আপ করবা, রিভিশন তুমি কেমনে দিবা, রিভিশনের বেস্ট মেথড কি, সব কিছু আমি তোমাকে বললাম। আরেকটা জিনিস, সোশ্যাল মিডিয়া থেকে সন্ন্যাস নেওয়া শিখো ভাইয়া, সোশ্যাল মিডিয়া থেকে সন্ন্যাস নিতে হবে। হ্যাঁ, আমার আমি আমার অনেক ফ্রেন্ড আমার পরিচিত আছে, আমার ক্লোজেস্ট কিছু ফ্রেন্ড আছে, তার মধ্যে একটা ফ্রেন্ড, আমি নাম বলবো না, পরে অন্য ফ্রেন্ড মাইন্ড করবে যে আমার কথা কেন বললো না। আমার একটা ফ্রেন্ড ছিল, ধরো এর নাম হচ্ছে জসিম। হ্যাঁ, ও হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল, ওই মেডিকেলে পড়ার অনেক শখ ছিল। আমরা হোস্টেলে থাকতাম, কলেজে আমার বাসা ঢাকায় না, ঢাকায় এসে হোস্টেলে থাকা শুরু করছি কলেজে যখন উঠছি। ওর হোস্টেলে যখন আমি যাইতাম, ওর কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না, ওর ছিল একটা নকিয়া ফোন, তাও ভাঙাচুরা। ওখানে খালি বাসায় কথা বলতো, টাকা লাগলে টাকা চাইতো, এগুলোই, ওর জীবনে আর কিছুই ছিল না। সোশ্যাল মিডিয়া থেকে ওই দূরে ছিল। ও কি জীবন থেকে অনেক কিছু হারাই ফেলছে? হারায় নাই, অফলাইনে পড়াশোনা করতো। যারা অনলাইনে পড়াশোনা করতো এমন অনেক দেখছি, ওর ফেসবুকের অ্যাকাউন্ট খালি একটা আছে, প্রোফাইল পিকচার নাই। তুমি দেখবে অনেক পোলাপান আছে প্রোফাইল পিকচারই নেই, টপার, একদম টপার। ওর ফেসবুকে কিছুই নাই, কিচ্ছু নাই, ফ্রেন্ড দুইটা, দুইটা ফ্রেন্ড, তার মধ্যে একটা ওর আরেকটা ফেক আইডি, আরেকটা হচ্ছে ওর কোন একটা হইতে পারে যে আমি জানি না। তো এই ধরনের স্টুডেন্টগুলার সোশ্যাল মিডিয়া বলে কোনো কিছু নাই, ওর সোশ্যাল লাইফ মানে হচ্ছে ওই অফলাইনের লাইফ, অনলাইনে সোশ্যাল মিডিয়া ওর তেমন একটা থাকে না অনেকের। সো তোমরা যারা সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে যাও, সোশ্যাল মিডিয়ায় আস্তে আস্তে হারায় যাবা। হ্যাঁ, তোমার অনলাইনে কি হইলো, এইখানে কি হয়েছে, ওখানে কিছু দরকার নাই, তোমার অনলাইনে যেটুকু লাগে তুমি সেটুকু নাও, ভালো খারাপ সব আছে। তোমার ক্লাস করা লাগবে যেই টাইমে, তোমার ক্লাস তো সারাদিন হয় না ভাই, লাইভ ক্লাস করা লাগে, লাইভ ক্লাস তো সারাদিন হয় না, সন্ধ্যায় হইতে পারে, একটা নির্দিষ্ট সময় হইতে পারে, তখন যাও লাইভ ক্লাসটা করো, বের হয়ে চলে যাও। লাইভ ক্লাস হয় তোমার এক গ্রুপে, তুমি জয়েন করে রাখছো এ গ্রুপ হয় ওই প্রিটেন্ড টু বি বাঙালি কামলাস, তারপরে হচ্ছে অ্যাস্থেটিজম, তারপরে লেটস বি ফ্রেন্ডস, এরকম গ্রুপে তোমার থাকে কি হবে? কিছু নাই। আমার আমার ইন্টার লাইফে আমার হিসাব একটু আলাদা, আমি তো তোমার কলেজ লাইফ থেকে তোমার পড়াই, সো ইউটিউবে ভিডিও বানাই, আমার তো ওইটা ওই টাইমে আমার অনলাইনে অ্যাক্টিভ থাকা লাগছিল। বাট এর আগে আমি, আমার যখন সোশ্যাল মিডিয়া, আমার যখন কোনো কিছু নেওয়ার ছিল না ক্লাস ক্লাস বাদে, ওই সময় আমার সোশ্যাল মিডিয়া মানে হুদা আমি কিছু করিনি। হ্যাঁ, আমার নিজের গাফিলতি আছে, আমি তো বেস্ট সাধু মানুষ না, আমিও টাইম ওয়েস্ট করছি, আমি কি গেম খেলি না? আমি তো গেম খেলছি, সোশ্যাল মিডিয়া আমিও চালাইছি, বাট এটা কন্ট্রোলের মধ্যে। এমন না সোশ্যাল মিডিয়া তোমাকে কন্ট্রোল করতেছে, এমন না। হ্যাঁ, সো তোমার নিজেকে কন্ট্রোল করা শেখা লাগবে, ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা লাগবে। ওকে, সো তোমার যেটুক সময় তোমার ইনভেস্ট করতেই হবে ইউটিউবে ক্লাস দেখার জন্য, গ্রুপে ক্লাস দেখার জন্য, করো, করে রেখে দাও। তোমার, আমার অনেক ফ্রেন্ড ছিল ফেসবুক অ্যাকাউন্ট অফ করে দিছে, নর্মাল একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলছে, বললাম তো, মাত্র বললাম যে কোনো প্রোফাইল পিকচারই নেই, কিছুই নেই, জাস্ট ওই আইডি দিয়ে গ্রুপগুলোতে জয়েন হয়ে সে ক্লাসগুলো করতো, করে বের হয়ে চলে যেত। ঠিক আছে না? সো সোশ্যাল মিডিয়া থেকে এটা খুবই টাফ একটা জিনিস। এটা ভিডিও যদি 100 জন দেখো, 95 জন এটা করতে পারবা না। যে 5 জন করতে পারবা, মোটিভেশন দিয়ে দিলাম, 5 জন করতে পারলে জীবনে অনেক আগায় যাওয়া। ঠিক আছে, এইগুলো তুমি একটু ভাই মেনটেন করো, যেগুলো আমি তোমাকে বলছি। ইনশাল্লাহ 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 তোমার প্রিপারেশন অনেক ভালো হবে, তোমার গ্যাপগুলো ফিল আপ হয়ে যাবে, এবং তুমি একদিন আইসে ভাইয়া আমাকে থ্যাংক ইউ দিয়েছে। এবং যেটা প্রথমে আমি বললাম, অবশ্যই একটা কমেন্ট করে দাও ডে 1, যেন আমি বুঝতে পারি কারা কারা আজকের ভিডিও দেখে নিজের লাইফে চেঞ্জ আনতে চাচ্ছ। HSC 27, অল দ্য বেস্ট।